এই ফজলুর রহমানকে শেখ হাসিনা মেজর জেনারেল বানিয়েছে, এবং সে ওর কথা আমি জিওসি পর্যন্ত হয়েছি, বিজেপি ডিজি হয়েছে, অনেক কিছু হয়েছে। এখন ভারত বঞ্চিত বিরোধিতা হয়ে গেছে। উল্টা হয়ে গেল না কথাগুলো। আপনি একটা লোকের একটা জীবনে তার কথা, সে ভারত বিরোধিতা করার কারণে খালেদা জিয়া তারা পানিশ করছে, আর একইভাবে সে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ, ওইখানে কৃতজ্ঞতা প্রকাশ করছে। শেখ হাসিনা তাকে জেনারেল বানিয়েছে এবং তাকে জিওসি বা কিছু একটা এরকম করছে। সেই লোকটা আজকে আবার এটা করে। তো এটা যে প্রেসক্রাইবড, এই লোকটা যে জামাতের সদস্য এবং সুরা সদস্য বা কিছু একটা, এটা স্পষ্ট হয়ে গেছে। জামাতের প্রেসক্রিপশনে এই ইয়েটা দিছে ভারতের সাথে একটা গেঞ্জাম লাগানোর জন্য। কেমন বন্ধু দেশ, একটা হলো বাংলাদেশের এই কদিন বাদে বিজয় দিবস, এই 16 তারিখে এই বিজয় দিবসের দিন কিন্তু এই ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে এরা ইয়ে করে আত্মসমর্পণে সই করে। সেই সেই বিজয়ের মাসের প্রথম দিনে কিন্তু এই ঘটনাটা ঘটানো হয়েছে। আরেকটা হলো যে এই ঘটনাটা কেন ঘটানো হয়েছে, এটা একটা আপনি 2-3 রকমের ব্যাখ্যা এখানে আসবে। কেন, প্রথমত আপনি এই দুইভাবে, একটা হলো এই রকম অভিযুক্ত করার মাধ্যমে কি অর্জন করতে যাচ্ছে এক, আর 2 নম্বর হলো কি বলে এই ঘটনার মাধ্যমে ভারত কিভাবে ইয়ে হলো চটবে বা ক্ষুব্ধ। তা আমি এই প্রথম ভারত এবং বাংলাদেশের রিলেশনটা নিয়ে এবং সেখানে কি ধরনের আসলে কি ঘটনা সেটা বলে আমি তো আপনাকে, এই রিপোর্টের মধ্যে যেটা আছে সেখানে সরাসরি বলা হয়েছে প্রতিবেশী দেশ ভারত এর সাথে সম্পৃক্ত আছে। আপনি যদি সেন্টেন্সটা পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন দুটো জিনিস। এই সেন্টেন্সটার মধ্যেই তারা যেটা বলছে, তারা কিন্তু তাদের রিপোর্টের মধ্যে বলছে যে 16 বছর আগের এই ঘটনার বহু আলামত ধ্বংস হয়ে গেছে, এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত অনেকে বিদেশে চলে গেছেন। ওকে, মানে ওনারা বলছেন ওনারা আসলে অনেকেই বিদেশে চলে গেছেন, তো ওনারা সেগুলো সাক্ষী নেওয়া, তারা দুটো প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে। সেই দুটো প্রক্রিয়ার মধ্যে হলো উনি উদাহরণ দিয়ে উনি 8 ঘন্টা পর্যন্ত ওনারা কথা বলেছেন এবং তারা কালেক্ট করছেন, এলিমেন্ট কালেক্ট করছেন, অনেক কিছু করছেন এবং জনমনে থাকা প্রতিটা প্রশ্নের উত্তর খোঁজে, জনমনে থাকা প্রতিটা প্রশ্নে, তন্ত্র এই কমিশনের মনে থাকা না, জনমনে থাকা সেন্টেন্সটা খেয়াল করেন, যে জনমনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজে। জনমনে কি কি প্রশ্ন, এটা তো ওনারা আগে থেকেই বলে আসতেছেন। জনমনের প্রশ্ন হলো ভারতের সম্পৃক্ততা, জনমনের সব মনে তাদের বক্তব্য অনুসারে জনমনে আছে হলো আওয়ামী লীগের সাথে ইনভলভ, তো ওনারা এগুলারই। আর ওনারা আরেকটা উদ্ঘাটনের চেষ্টা করছেন কি, সেটা হলো সেনাবাহিনী দাঁড়িয়ে থাকলো কেন, অ্যাকশনে গেল না কেন, এটা ওনারা উদ্ঘাটন করার চেষ্টা করছেন। যাই হোক, ওনার কিভাবে কি উদ্ঘাটন করবে আমি জানি না। আপনি জানেন যে জাহাঙ্গীর আলম চৌধুরী এখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা, তখনকার সময় বিডিআর কমিশনের তদন্ত কমিশনের প্রধান ছিলেন। তিনি তো সবকিছু তদন্ত করে বের করে যাদেরকে অভিযুক্ত করছেন তাদের বিচার হচ্ছে। এখন এই সম্পর্কে ওনারা বলতেছেন কি, হ্যাঁ, তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকা শক্তিশালী প্রমাণ মিলেছে বলে নাই কিন্তু, যদি বলতে শক্তিশালী মানে দুর্বল প্রমাণও হইতে পারে, শক্তিশালী আদালতে গেলে সেটা বোঝা যাবে যে এটা শক্তি, তার মানে ওনার সন্দেহ আছে এই প্রমাণ নিয়ে, তা নাহলে ওনারা একটা বিশেষণ ইউজ করতেন না। শক্তিশালী, এটা শক্তি, আওয়ামী লীগের বিরুদ্ধেও শক্তিশালী প্রমাণ আছে, ভারতের বিরুদ্ধে, ভারত সরাসরি তখনও বলে নাই। তো সে এখানে বলতেছে ভারত কিভাবে আসছে সেটা বলি, বহিঃশক্তির কথা বলছে। প্রধান সমন্বয়ক হিসেবে ফজলুল তাপস এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। কেন এই গ্রিন সিগন্যাল ছিল, এটার ব্যাখ্যা দিতে গিয়ে উনি বলছেন যে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য। আরে ক্ষমতা আসলো কয়দিন মাত্র, 1 মাস আগে। বুঝতে পারছেন যে এটা যে প্রেসক্রাইব এবং রিটেন বাই সামওয়ান এলস এন্ড দে রেড ইট আউট, এটা পরিষ্কার যে ক্ষমতা দীর্ঘায়িত কেন শেখ হাসিনা, ক্ষমতা তো উনি মাত্র বসলেন, 5 বছরের জন্য তো নির্বাচিত হয়েছেন, বরং ওনাকে ক্ষমতাচ্যুত করার জন্য এই চেষ্টা করা হয়েছে। এই প্রমাণটা বিভিন্ন ভাবেই সামনে আসছে যে তখন পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য এটা আসছে। তো উনি রিপোর্টে বলছেন যে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এটা করা হয়েছে।
ভাই এটা কেমন কথা হলো? তারপরে উনি বলছেন একটি কি রিপোর্টের ব্যাপারে যা বলছেন যে ভারত থেকে কতজন ৯০০ কতজন আসছে এবং ৬৭ জন ভারত আসছে এইভাবে বুঝছেন ৬৭ জন ভারতে ফেরত যায়নি এবং তারা কোথায় গেল এটা খুঁজে বের করার জন্য সরকারের কাছে ওনারা রিপোর্ট দিয়েছেন। তো কথা হলো যে প্রথম বললেন বহিঃশক্তি, তারপরে বললেন ভারত, ভারত থেকে ৬৭ জন কিভাবে ফেরত গেল এই সময়ের মধ্যে ৯০০ কতজন আসছে। তো এই যে কথাগুলি বলে এটা কি করে? এটা কিন্তু আপনি প্রি প্ল্যান্ড। কেন প্রি প্ল্যান্ড বলবো? দেখেন। আপনার ব্যাক ইন এগুলো হলো জাস্ট পলিটিক্যাল ইয়ে করার জন্য যেটা করা হয়েছে সেটা আমি আপনাকে বলতে পারি। সেটা হলো যে ব্যাক ইন জামাত যে কথাগুলি বলছে, সেই কথাগুলোই কিন্তু জামাতের আমির, হ্যাঁ? হ্যাঁ, শফিকুল আমির তখন কোন সালে এটা বলি? সে বলছে কোন সালে বলেন? এরা ২৪-এর ৮ই নভেম্বর এই কথাটা বলছে। আগস্টে পরিবর্তন হলো ৮ই নভেম্বর এই কথাটা বলছে। কি বলছে? শেখ হাসিনার নির্দেশে বিডিআর বিদ্রোহের নামে সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়। এটা হলো জামাতের কথা দেখেন। জামাতের আমির কোথায় বলেছে? নীলফামারীতে জামাতের কর্মী সম্মেলনে কিন্তু এই কথা বলছেন। আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিডিআর বিদ্রোহের নামে মেধাবী চৌকস সেনা কর্মকর্তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান। চক্রান্তর মানে এখানে শেখ হাসিনাকে ইনভলভ করা এবং আওয়ামী লীগকে ইনভলভ করার চক্রান্ত ওখান থেকে শুরু হয়। গুঞ্জন তো সবসময় বিরুদ্ধ মত থাকলে বিরুদ্ধ মত, কিন্তু এই যে দেখেন সেখান থেকে কিন্তু শুরু। তারপরে আপনি মনে আছে নিশ্চয়ই এরপরে এটা যখন উনি বলেন ৮ই নভেম্বর বলেন, এরপরে যখন এটা নিয়ে খুব আলোচনা হইলো, ওদের কমিশন হইলো, অমুক হইলো, তমুক হইলো, তখন সেই ফাঁকে হ্যাঁ, উনি আরো কি বলছেন জানেন? আরো এবং এই এদের তদন্ত রিপোর্টের মধ্যে এই ভাষাটাই আছে। অন্যায়ের বিচার হতে হবে, না হলে অন্যায়কারীরা উৎসাহ পাবে, অপরাধ কমবে না। ঠিক আছে? এখানে কিন্তু মানে এরা সবকিছু স্ক্রিপ্টেড করছে, কিন্তু স্ক্রিপ্টে ভুল করে না, মিথ্যা কথা লিখতে গেলে ভুল হয় না, তখন বলছে ক্ষমতা দীর্ঘায়িত করেন না। কিন্তু এখানে শফিকুর রহমান বলতেছে কি শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পরপরই বিডিআর বিদ্রোহের নামে মেধাবী চৌকস সেনা কর্মকর্তাদের হত্যা করা হয় পরিকল্পিতভাবে। শেখ হাসিনার নির্দেশে এটি করা হয়েছে। যত অন্যায় অত্যাচার জুলুম হয়েছে তা ছিল শেখ হাসিনার মদদেই। ফ্যান্টাস্টিক। আজকের এদের রিপোর্টে কিন্তু সেম যে কথাটা, কিন্তু একটা কথায় ভুল করে গেছে। কোথায় জানেন? চোর যে বলে না, আপনি যখন কোনো না কোনো ইয়া রেখে যাবেন, ট্রেস রেখে যাবেন। আপনি কি এরা কিন্তু ট্রেস রেখে গেল যে এরা বলছে শেখ হাসিনা ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য মারছে। সকল পত্রিকা এক নাগাড়ে রিপোর্ট করছে কিভাবে এই সেনা অফিসারদেরকে যারা জঙ্গিদেরকে হত্যা করছে তাদেরকে কিভাবে হত্যা করা হলো। তখন কিন্তু জঙ্গিদের দিকে চোখ গিয়েছিল যে জঙ্গিরা এই কাজটা করেছে, কারণ যাদেরকে হত্যা করেছে তাদের বেশিরভাগই ছিল তখনকার সময় জঙ্গি দমনের কাজে জড়িত। তখন কিন্তু পুরা ন্যারেটিভটা চেঞ্জ করে দেওয়া হইলো কি তাপস। এখানে আরেকটা আসছে তাপস নাকি প্রধান সমন্বয়কের কাজ করছে, উনি করছেন কি হাটে মাঠে ঘাটে এবং মসজিদে বসে চক্রান্ত করছে। ভাই মসজিদে কেউ চক্রান্ত করতে পারবে? মসজিদে তো সব মানুষ আসা যাওয়া করে, ওখানে বসে কেমনে চক্রান্ত করছে? মাঠে বলে উনি কিভাবে চক্রান্ত উনি করলে ওনার ড্রয়িং রুমে করছেন বা ওনার বেডরুমে করছেন। সাধারণত চক্রান্ত বা ভেতরে লকার রুমে হয়। খেলোয়াড়রা কোথায় করে? তাদের লকার রুমে করে, তাদের শিল্পীরা তাদের গ্রিন রুমে করে, আলাপ আলোচনা করে, তাই তো? মাঠে কিভাবে কি করবে? তো এই যে চক্রান্তটা উনি মাঠে ঘাটে করলেন এবং মসজিদে করছেন। কারণ কি তাপস ওই মসজিদে নামাজ পড়তো, শুক্রবারের নামাজ তাপস ওখানে পড়তো। এটা হলো তাপসের দোষ। এই যে শুক্রবারে নামাজ পড়া থেকেও আওয়ামী লীগদের এখন আস্তে আস্তে বিরত হইতে হবে, কারণ তারা যেখানে নামাজ পড়তে যায় কয়দিন বাদে যে আবার একটা কিছু হবে না, বলবে যে এই যে মসজিদে এসে চক্রান্ত করতেছে। এখানে আওয়ামী লীগেরা কিন্তু আর মসজিদে নামাজও পড়তে যেতে পারবে না। এই ভদ্রলোক এই কথা বলতে গিয়া সেখানে উনি আবার সামান্য ভারতের কি পাইছেন যে তখন ৯০০ কতজনের ৬৭ জন যাওয়া আসার সময় তাদের কোনো রেকর্ড নাই, বাইর করেন না রেকর্ডটা। তারপর আরেকটা বলছেন, সেটা হলো শেখ হাসিনা যখন এদের সাথে বসে এদের নামধাম আমরা পাই না। কেন পান নাই? এ তো দুনিয়া সবার কাছে আছে এই নাম।
কারা কারা ওখানে গেছে পত্রিকা রিপোর্টেই তো আছে কে কে ওখানে, সবার নাম আছে। তারা নাকি পায় না, কি এমন কমিশন? এটা আসলে উদ্দেশ্যটা ডিফারেন্ট। উদ্দেশ্যটা হলো কি জানেন, আপনি পার্শ্ববর্তী দেশের সাথে মানে উনি যে বারবার বলে না যুদ্ধাবস্থা, তিনি আসলে যুদ্ধাবস্থায় দেশটাকে নিয়ে যেতে চাচ্ছেন। যুদ্ধাবস্থায় গেলে কি হবে জানেন? যুদ্ধাবস্থায় জেলেনস্কি কি করছিল? যুদ্ধাবস্থায় নিয়ে কিন্তু তার আজকে এত বছর ধরে ক্ষমতায়। তিনি যদি মার্শাল ল দিয়ে কিন্তু পুরো ক্ষমতায় থেকে গেলেন। আর ইনি যদি যুদ্ধাবস্থার দিকে যায়, যদি নির্বাচনটা ঠেকিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু 29 পর্যন্ত উনি ঠেলে নিয়ে যেতে পারেন। জামাত এই চক্রান্তটা করতেছে সেই গত বছর শুরু থেকে। আর এই কি বলে, এই যে যিনি কি বলে এই বিডিআর এর সাবেক কি যেন, যে যাকে তো এই যে এই কি যেন নাম ওনার, ফজলুর রহমান। হ্যাঁ, তো দেখেন এই ভদ্রলোক বলে যে উনি ভারত বিরোধী, ওনাকে সবাই ভারত বিরোধী বলে। দেখেন ওনার বক্তব্য আছে, উনি যে একটা সেমিনারে বক্তব্য দিয়েছেন, সিরিয়াস বক্তব্য দিয়েছেন, সেমিনার না তো আলোচনা সভায় বক্তব্য দিয়েছেন যে ওই যে ইয়াতে তিনি পাদুয়ার ঘটনা না কোন ঘটনা যেন, 2001 সালে ঘটনা, তাকে তার বক্তব্য খালেদা জিয়া ভারতের সাথে এই গ্যাঞ্জাম করার জন্য তাকে সরায় দিচ্ছে পজিশন থেকে। আর এই ফজলুর রহমানকে শেখ হাসিনা মেজর জেনারেল বানিয়েছে, এবং সে ওর কথা আমি জিওসি পর্যন্ত হয়েছি, ডিজি হয়েছে, অনেক কিছু হয়েছে। এখন উল্টা হয়ে গেল না কথাগুলো। আপনি একটা লোকের একটা জীবনে তার কথা, সে ভারত বিরোধিতা করার কারণে খালেদা জিয়া তারা পানিশ করছে, আর একইভাবে সে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ, ওইখানে কৃতজ্ঞতা প্রকাশ করছে। শেখ হাসিনা তাকে জেনারেল বানিয়েছে এবং তাকে জিওসি বা কিছু একটা এরকম করছে। সেই লোকটা আজকে আবার এটা করে। তো এটা যে প্রেসক্রাইবড, এই লোকটা যে জামাতের সদস্য এবং সুরা সদস্য বা কিছু একটা, এটা স্পষ্ট হয়ে গেছে। জামাতের প্রেসক্রিপশনে এই ইয়েটা দিছে ভারতের সাথে একটা গেঞ্জাম লাগানোর জন্য। দেখেন আজকে যে ভারত ভুল করে হলেও, রেগে হলেও, আপনি তো ভারতকে উস্কাইলেন, তাই না? এবং প্রধান উপদেষ্টা কি বললেন, আপনারা অনেক গোপন জিনিস উন্মোচন করেছেন। গোপন কি উন্মোচন করেছেন? উনিও বললেন যে ভারতের সংশ্লিষ্টতা উন্মোচন করছেন, শেখ হাসিনার সংশ্লিষ্টতা উন্মোচন করছেন, তারপর সে সংশ্লিষ্টতা উন্মোচন করছেন। বিশাল, উনি কিন্তু বিশাল প্রশংসা করছে তার, ওরা যখন এই রিপোর্ট দিতে যায়। তো ব্যাপারটা কি দাঁড়ালো, ভারতকে উস্কাচ্ছে। দিস ইজ টু মাচ, আই টেল ইউ। একটা দেশের এটা গ্রহণ করার ক্ষমতা আছে, কিন্তু ভারতের কিন্তু গ্রহণ করার ক্ষমতা তাদের কতটুকু ধৈর্য তারা দিতে পারবে, আমি বিশ্বাস করি যে তারা সর্বোচ্চ। কিন্তু এরা কিন্তু উস্কাচ্ছে ভারতকে, যে ভারত কোনো একটা কিছু করুক, একটা দীর্ঘস্থায়ী একটা ইয়ের মধ্যে যদি ধরেন ছোটখাটো একটা ঘটনা ঘটেলো, ছোটখাটো একটা ঘটনা, এখন সেই ঘটনার প্রেক্ষাপটে যদি এটা পাকিস্তান ওখান থেকে যদি ভারতকে, তাহলে তো এটা সর্বগ্রাহী, মানে একটা বড় ধরনের সংঘাতে আমরা জড়িয়ে পড়লাম। আমরা কেন এটা করতেছি? এটা ইউনুস, আমি আপনাকে একটা ক্যাটাগরি করি, এই লোকটার ক্ষমতার লোভ পেয়ে গেছে, এই লোকটা ক্ষমতা লোভী হয়ে পড়েছে, এই ক্ষমতা ছাড়তে চাচ্ছে না। এই যমুনাকে নিজের বাসভবন বলে মনে করতেছে, এখানে তার বসবাস ভালো লাগতেছে, বা সে এই ক্ষমতাটাকে এনজয় করতেছে, বা সে যে শান্তির নোবেল, অর্ধেক নোবেল সে পাইছে, সে শান্তির নোবেলটা তার এখন আর পছন্দ হচ্ছে না, এখন সে লৌহ মানব হতে চায়। শেখ হাসিনার লৌহ মানবী কেন বলবে? তারে নিয়ে লৌহ মানব বলবে বা এই ইয়েরা পশ্চিমারা, এবং তাকে পশ্চিমারা তাকে সাপোর্ট করবে, এইটা এই আশায় পশ্চিমাদের, এই জন্য এই সমস্ত কিছু সে দিয়ে দিচ্ছে, এই করতেছে, ভারতের সাথে এই খোঁচাখুচিটা করাচ্ছে। এটা হলো আপনার ভারতের সাথে, আমি মনে করি যে একটা বন্ধু দেশ শুধু না, আমাদের স্বাধীনতার সহায়তাকারী একটা দেশ, 1 কোটি মানুষকে যারা আশ্রয় দিয়েছিল সেই দেশটাকে আমরা মানে প্রপার ইনভেস্টিগেশন পাওয়া গেলে সেটা ঠিক আছে। আমি কেন উস্কাচ্ছি? আর জাহাঙ্গীর আলম চৌধুরী কি করতেছে? ওনার তো উচিত এই মুহূর্তে পদত্যাগ করা। যেই উপদেষ্টা পরিষদে এই জাহাঙ্গীর আলম চৌধুরী আছে, সেই জাহাঙ্গীর আলম চৌধুরী কিন্তু এই বিডিআর কমিশনের চিফ ছিলেন, এবং তার তদন্ত অনুসারে কিন্তু এত মানুষ ফাঁসি দেওয়া হয়েছে। এই লোকগুলি ফেরত আনতে হবে তো, যদি এই এখন এই যে এরা যেটা বলে এটা যদি ঠিক হয়, আনতে হবে না? পারবে জীবন্ত মানুষগুলো, জাহাঙ্গীর আলম চৌধুরী তাদেরকে ফেরত আনতে পারবে? তাহলে কোনটা ঠিক? জাহাঙ্গীর আলম চৌধুরী উচিত, যদি মেরুদণ্ড থাকে, এর উচিত ইমিডিয়েট রিজাইন করা। যে আমি একটা রিপোর্ট দিলাম, সেই রিপোর্টের ভিত্তিতে
ইয়ে হলো, তদন্ত আমরা রিপোর্টের ভিত্তিতে তদন্ত কাজ হলো, বিচার হইলো, সব হইলো, আবার আমি এই উপদেষ্টা পরিষদের উপদেষ্টা, অথচ আমার উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এরকম একটা কমিশন করছে যে কমিশনটা আমার রিপোর্টকে বাতিল করে দিছে, বিপরীত রিপোর্ট দিয়ে দিছে। তার রিপোর্ট তো বাতিল নাই। আপনি এত যে বিচার করলেন, এত মানুষের, এখন তো পরিষ্কার আপনার ওনাদের ভাষায় যতজনকে বিচার করা হয়েছে অন্যায় করা হয়েছে, তাই না? এখন সেই অন্যায়গুলো তো আপনার ন্যায় করতে হবে, আপনি মানুষগুলো ফেরত আনতে পারবেন যাদের ফাঁসি দেওয়া হয়েছে। যারা ধরুন যাবজ্জীবন দিছে এদেরকে আপনি ছেড়ে দিতে পারবেন, কিন্তু যাদের ফাঁসি দেওয়া হয়েছে ফেরত আনবেন কি করে? সো এখানে একটা রেমেডি লাগবে। এখন রেমেডিটা কি? এখানে আইদার যে কোনো একটা জিনিস প্রতিষ্ঠিত হয়ে যাবে। যদি এই ঘটনা হয়, তার রাষ্ট্র ওই বিডিআর সদস্যদের কাছে ক্ষমা চাইতে হবে যে আমরা তোমাদের প্রতি অন্যায় করছি, তোমরা এটা আসলে ভারত করছে, এটা আওয়ামী লীগ করছে। কারণ উনি ওনার রিপোর্টের মধ্যে বলেছেন 20 থেকে 30 জন আওয়ামী লীগ কর্মী মিছিল করে নাকি বিডিআর এর ভিতরে গেছিল, 200 জন বেরিয়ে চলে গেছে, মানে ওখান দিয়ে আসলে হত্যাকারীরা বেরিয়ে গেছে, ওনার বক্তব্য। এখন তখনকার সবকিছু লাইভ হয়েছে। আমার যতটুকু মনে আছে সাহারা খাতুন গিয়েছিলেন ভিতরে, কয়েকজন আসছে, সাহারা খাতুন তো কয়েকজন ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আসছিলেন। ওখানে তো আওয়ামী লীগের নেতা কর্মীর তো আমি কোনো ইয়ে দেখি না, কিন্তু উনি একটা রিপোর্ট লিখলেন যে 20-25 জন লোক ভেতরে ঢুকলো, 200-300 লোক বেরিয়ে চলে গেল। আপনি যদি ওখানে থাকেন আপনি বলতে পারেন ভাই, আমি কিন্তু আশ্চর্য হচ্ছে, আমি ওই সময়টা দেশে ছিলাম না, আমি দেশের বাইরে, আমি একদম আমি পিলখানার গেটেই ছিলাম। সাহারা খাতুন এবং জাহাঙ্গীর কবির নানক ঢুকছেন, তারা ঝুঁকি নিয়ে ঢুকছেন এবং তারা 2-4 জন করে বের করে নিয়ে আসছেন, আহতদের অ্যাম্বুলেন্সে নিয়ে গেছেন, এইরকম আর কি। এটা তো আমরা দেখছি। পরিবারের সদস্যদেরকে আনার কথা ছিল, পরিবারের সদস্য, নারী শিশুদের উদ্ধার করছেন। তা এখন ওনারা বলতেছেন যে এরা 20-25 জন মিছিল করে গেছে আর 200-300 জন বেরিয়ে চলে গেছে। এটা কি ওনারা ভারতের সংশ্লিষ্টতা পাইছেন? আরেকটা ভারতের সংশ্লিষ্ট হলো 69 জনের হিসাব না, 67 জনের হিসাব পাইতেছে না। তারা বাংলাদেশ এবং ভারতের বর্ডার এত কে কোনখান দিয়ে আসলো আর গেল, আপনি এখন পর্যন্ত বাংলাদেশ কোন খবর রাখতে পারে বা ভারত খবর রাখতে পারে বাংলাদেশ থেকে যখন যায়? আমি জানি না এদের উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য অবশ্যই ভালো না, এরা কোনো একটা ঘটনা ঘটাতে যাচ্ছে দেশে, যাতে ইমার্জেন্সি দিয়ে এই দিয়ে সেই দিয়ে যে কোনো পন্থা তারা ক্ষমতায় আসতে যায়, তারা রাষ্ট্রপতিকে সরায় দিতে চায়, তাদের এখন প্ল্যান অনেক কিছু হচ্ছে।